আসসালামু আলাইকুম। আমি এখন যে এক্সামিনেশনটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সামিনেশন অফ এ সোয়েলিং। সোয়েলিং এক্সামিনেশনের ক্ষেত্রে প্রথমে যে প্রিরিকুইজিটগুলো লাগে সেগুলো সেম সব এক্সামিনেশনের ক্ষেত্রেই লাগে। গ্রিটিংস, সেলফ ইন্ট্রোডাকশন, পারমিশন, যদি পেশেন্ট ফিমেল হয় তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং স্ক্রিন, যদি কোনো প্রাইভেট পার্ট এক্সামিনেশন করতে হয়। তো বসে না। আসসালামু আলাইকুম মামা। আমি এই মেডিকেল কলেজের 5th ইয়ার একজন স্টুডেন্ট। আমি আপনার উপর পরীক্ষা করবো, আশা করি আমি সহায়তা করবো। আপনি কী সমস্যা নিয়ে এসেছেন এখানে? এটা ফোলা নিয়ে আসছি আচ্ছা, আপনার এই ফোলাটা কতদিন ধরে? প্রায় 7-8 বছর। আচ্ছা, এটা কি প্রথমে যেরকম ছিল সেখানে সেরকমই আছে না বাড়তেছে বা কমতেছে? সেরকমই আছে। সেরকমই আছে। আচ্ছা, এর সাথে ব্যথা আছে আপনার? না, ব্যথা নাই। ব্যথা নেই। এরকম ফোলা শরীরের কোথায় কোথায় আছে? এমনি কপাল আছে, একটা ছিটে আছে একটা। আচ্ছা, আপনি একটু পিঠেরটা দেখাতে পারেন? হ্যাঁ, দেখো। আমরা দেখা যাচ্ছে আমরা এখানে একটা লাম্প আছে ওনার পিঠে, এবং হচ্ছে আমরা এখন এটার যে এক্সামিনেশন প্রসিডিউর সেটুকু শুরু করতে যাচ্ছি। প্রথম যে পার্ট ইন্সপেকশনের প্রথম যে পার্টটুকু বলা হয় সেটা হচ্ছে সাইট সবসময় বলা উচিত যে কোনো বনি প্রমিনেন্সের রিলেশনে, যেমন এটা হচ্ছে একটা স্ক্যাপুলার রিজনে এই সোয়েলিংটা, সুতরাং আমি বলতেছি যে দেয়ার ইজ এ সোয়েলিং ওভার দ্য স্ক্যাপুলার রিজন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তার শেপ এখানে সার্কুলার বা রাউন্ডেড যে কোনো একটা বললেই হবে। অ্যাপ্রক্সিমেট সাইজ বলা যেতে পারে যে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। তো যে এক্সামিনেশন যে ইন্সপেকশনের পয়েন্টগুলো, প্রথমে হচ্ছে সাইডটা মানে বডির কোন রিজনে আছে, এরপর হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড সাইজ, এরপর তার শেপটা কীরকম, সার্কুলার, স্ফেরিক্যাল না গ্লোবিউলার, এরপর হচ্ছে আমরা দেখি যে তার স্কিন কন্ডিশনটা কীরকম আছে, ওভার লাইন স্কিনে কোনো ধরনের কালার চেঞ্জ আছে কিনা। কালার চেঞ্জ থাকতে পারে, যেমন হচ্ছে কোনো অ্যাকিউট ইনফ্লামেশনের সাইন থাকতে পারে, অ্যাবসেসে যেমন হয়, বা হচ্ছে কোনো ম্যালিগনেন্সি, যদি ম্যালিগনেন্ট সোয়েলিং হয় তবুও সেখানে ইনফ্লামেশনের সাইন থাকতে পারে। যদি এটা হেমানজিওমা হতো তাহলে হচ্ছে আমরা ব্লুইশ বা পিঙ্কিশ কালার এক্সপেক্ট করতে পারতাম। এছাড়া কালার চেঞ্জ ছাড়াও আমরা যে জিনিসগুলো দেখি স্কিনের ওপর, সেটা হচ্ছে যে সেখানে পিগমেন্টেশন আছে নাকি। পিগমেন্টেশন থাকলে সেটা মেলানোমা হতে পারতো, যদি ডিপিগমেন্টেশন থাকতো সেটা হচ্ছে বার্নের কারণে হতে পারে। হেয়ার ডিস্ট্রিবিউশনটা দেখি, যদি ইস্কেমিয়া থাকে তাহলে হচ্ছে হেয়ার লস হতে পারে। আর একটা যে স্পেশাল জিনিস দেখতে হয় সেটা হচ্ছে এখানে কোনো পাংটাম আছে কিনা। পাংটাম যদি থাকে তাহলে হচ্ছে সেটাকে সিবাসিয়াস সিস্ট বলে ধরে নিয়ে যেতে পারে, যদিও দেখা যাচ্ছে এখানে কোনো পাংটাম নেই। তো ইন্সপেকশনের যে পয়েন্টগুলো আমরা যদি বলতে চাই বা রানিং কমেন্টটি দিতে চাই তাহলে বলতে হয় যে দেয়ার ইজ এ সার্কুলার শেপড সোয়েলিং ওভার দ্য স্ক্যাপুলার রিজন, অ্যাপ্রক্সিমেট সাইজ 2 into 2 centimeter, there is no visual pulsation, there is no scar mark, color change is normal, hair distribution is normal, there is no pigmentation or depigmentation. This is the inspection. And also there is no punctum present over it. ইন্সপেকশনের ফাইন্ডিং সাধারণত এগুলাই বলা হয়। এরপর হচ্ছে আমরা পালপেশনে চলে যাই। পালপেশনের ক্ষেত্রে হচ্ছে নর্মালি যেগুলো দেখা হয় সেটা দিয়ে শুরু করতে হবে, এবং অবভিয়াসলি এখানে আমাদের টেম্পারেচার এবং টেন্ডারনেস দেখতে হবে। টেম্পারেচার সবার পালপেশনের শুরুতেই দেখা ভালো, কেননা হচ্ছে আমরা যখন এটা ম্যানিপুলেশন করব তখন হচ্ছে টেম্পারেচারটা বেড়ে যেতে পারে। সুতরাং টেম্পারেচার দেখার জন্য আমরা নর্মাল যেটা করে থাকি, প্রথমে একটা নর্মাল সাইডের টেম্পারেচার দেখি। অবশ্যই হচ্ছে যে ডরসাল সারফেসের স্কিন দ্বারা, অ্যাজ ইট ইজ হাইলি সেন্সিটিভ টু হিট, কারণ এটা হচ্ছে একটা থিন স্কিন। সুতরাং প্রথমে আমি একটা নর্মাল সাইড দেখব, এরপর হচ্ছে সেই এফেক্টেড সাইড বা সোয়েলিংয়ের উপর রাখবো, এবং আবার সেই নর্মাল সাইডের উপর রাখবো। এভাবে হচ্ছে আমরা টেম্পারেচারটা দেখে নিলাম। এরপর হচ্ছে আমরা টেন্ডারনেসটা দেখবো। টেন্ডারনেস দেখার উপায় হচ্ছে যে আমার সেই এটার উপরে প্রেস করতে হবে ফিঙ্গার পাল্প দ্বারা আমি প্রেস করব, কিন্তু হচ্ছে তাকাতে হবে পেশেন্টের মুখের দিকে, কেননা হচ্ছে টেন্ডারনেস মানে যে ডক্টর ইলিসিট করে সেটা হচ্ছে পেশেন্ট আলাদাভাবে ফিল করবে। তো আমি দেখতেছি যে এখানে প্রেস করতেছি এবং তার মুখের দিকে তাকাচ্ছি, দেখা যাচ্ছে যে কোনো ব্যথার যে উদ্বেগ তার মুখভঙ্গিতে প্রকাশ পাচ্ছে না। সুতরাং আমি বলে দিতে পারি এটা নন টেন্ডার, এবং টেম্পারেচার সেখানে নর্মাল ছিল। টেম্পারেচার এবং টেন্ডারনেস দেখার
পরে আমাদের যে জিনিসগুলো দেখতে হয় সেটা হচ্ছে সারফেসটা কীরকম। সারফেসটা অবশ্যই পাম্প দিয়ে না, এবং আমরা হচ্ছে ফিঙ্গার পাল্প দিয়ে দেখব এর সারফেসটা। আমি দেখতেছি সারফেসটা এখানে হচ্ছে অনেক রকম হতে পারে। সারফেস স্মুথ হতে পারে, ইরেগুলার হতে পারে, লোবিউলেটেড হতে পারে। যদি সারফেসটা স্মুথ হয় সেটা কোনো বিনাইন টিউমারের দিকে যায়, বিনাইন সোয়েলিংয়ের দিকে যায়। যদি সেটা ইরেগুলার হয় সেটা হচ্ছে ম্যালিগন্যান্সির দিকে যায়। যদি সেটা লোবিউলেটেড হয় তাহলে হচ্ছে লাইপোমা ধরে নিয়ে যেতে পারে। আমি সারফেসের সাথে এখন হচ্ছে যে ফিঙ্গার পাল্প, থাম ছাড়া বাকি যে ফিঙ্গার পাল্প সেগুলা দিয়ে হচ্ছে আমি তার মার্জিনটা দেখতেছি। মার্জিনটা যদি ওয়েল ডিফাইন্ড হয় তাহলে সেটা বিনাইন ধরে নেওয়া যেতে পারে, কিন্তু যদি ইল ডিফাইন্ড হয় তাহলে সেটা ম্যালিগনেন্টের দিকে পড়ে। এরপরে আছে আমরা কনসিস্টেন্সিটা দেখি। কনসিস্টেন্সি কয়েক রকমের হতে পারে। কনসিস্টেন্সি হতে পারে সিস্টিক, যদি কোনো সিস্ট হয়, যেমন সিভাসিয়াস সিস্ট, ডার্ময়েড সিস্ট বা সিস্টিক হাইগ্রোমা, সেখানে হচ্ছে কনসিস্টেন্সি সিস্টিক পাওয়া যায়। যদি সফট হয় সেদিকে আমরা লাইপোমার কথা খেয়াল করতে পারি। যদি ফার্ম হয় সেক্ষেত্রে ফাইব্রোমা বা নিউরোফাইব্রোমা। এরপর যদি হার্ড হয় তাহলে হচ্ছে ম্যালিগনেন্সির দিকে, যদি রাবারি হয় লিম্ফোমার দিকে। এইভাবে হচ্ছে কনসিস্টেন্সি অনুযায়ী আমরা আলাদা করে নিতে পারি, একটা ধারণা পেতে পারি যে আমার ডায়াগনোসিসটা কী হতে যাচ্ছে। কনসিস্টেন্সির পরে হচ্ছে আমরা কনসিস্টেন্সি অনুযায়ী কিছু এক্সামিনেশন করে থাকি। ঠিক আছে, কনসিস্টেন্সিটা দেখার পরে আমাদের হচ্ছে কিছু স্পেশাল ইনভেস্টিগেশন করা যেতে পারে যদি আমি ওই ধরনের কনসিস্টেন্সি পাই। যেমন হচ্ছে যদি সিস্টিক কনসিস্টেন্সি পাই তাহলে হচ্ছে আমাকে কিছু এক্সট্রা টেস্ট করা লাগতে পারে, যেগুলো হচ্ছে অন্যান্য কোনো সোয়েলিং, অন্যান্য কনসিস্টেন্সি যেমন সফট বা হার্ডের ক্ষেত্রে করা লাগবে না। যেমন প্রথম টেস্ট হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট। ফ্লাকচুয়েশন টেস্ট দুইভাবে করা যায়। সাধারণত যে স্মল সোয়েলিংগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা 2 ফিঙ্গার দিয়ে করি, ভি সাইনের মতো। আমি হচ্ছে দুইটার যে মার্জিন, অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মার্জিনে, নট সোয়েলিংয়ের উপরে। সোয়েলিংয়ের উপরে দিলে আমি ফ্লাকচুয়েশন টেস্টটা বোঝা যেতে পারবো না। সুতরাং হচ্ছে আমি মার্জিনে এই যে কোনো একদিকে দিয়ে আমি হচ্ছে মার্জিনটা ফিক্সড করে নিব যাতে এটা নড়াচড়া না করে। এই সোয়েলিংটা ফিক্সড করার পরে যে আমার একটা ফিঙ্গার পাল্প, এই ফিঙ্গার পাল্প দিয়ে আমি হচ্ছে যে সোয়েলিংয়ের ওপরে প্রেস করব, এবং আমার মার্জিন হাতের যে বর্ডারটা এখানে লাগানো আছে সেই মার্জিনে আমি হচ্ছে ফিল করব যে কোনো প্রেশার যাচ্ছে কিনা। আমি এই 2 হাতে হচ্ছে অবজারভিং ফিঙ্গার, এখানে এটা হচ্ছে আমার অ্যাকশন ফিঙ্গার দিয়ে প্রেস করতেছি, এবং অবজারভিং যে ফিঙ্গার সেটা দিয়ে হচ্ছে আমি ফিল করতেছি যে এখানে একটা প্রেশার পাওয়া যাচ্ছে। এটা এইভাবে করা যায়। আর যদি দেখা যায় যে কোনো সোয়েলিং এত বড় যে 2 আঙ্গুলের মাঝখানে আসতেছে না, তখন হচ্ছে আমি থাম্ব এবং ইন্ডেক্স ব্যবহার করব এইভাবে, এবং প্রসিডিউর সেম, যে মাঝখানে প্রেস করব এবং হচ্ছে 2 দিকেই করব। ফ্লাকচুয়েশন টেস্টের যে সূত্রটা, যেটা হচ্ছে প্যাসকেলস ল মেনে চলে, আমরা যদি একটা ফ্লুইড ভর্তি মানে পানি ভর্তি বেলুনের মধ্যে চাপ দেই তাহলে হচ্ছে সূত্র অনুযায়ী সেটা হচ্ছে সব দিকে সমান প্রেশার এক্সার্ট করে। যেমন এই জায়গায় আমি যদি চাপ দিই, এটা যদি কোনো সিস্টিক সোয়েলিং হয় তাহলে হচ্ছে আমার 2 দিকে আমি সমানভাবে প্রেশার পাবো। এটাকে বলা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ। ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হয় সাধারণত সিস্টিক কিছু সোয়েলিংয়ের ক্ষেত্রে, যেমন হচ্ছে হাইড্রোসিল, সিস্টিক হাইগ্রোমা, মেনিঙ্গোসিল ইত্যাদির ক্ষেত্রে। এছাড়াও সিস্টিক কনসিস্টেন্সির ক্ষেত্রে আমাদের আরেকটা যে টেস্ট করতে হয় সেটা হচ্ছে ট্রান্সইলুমিনেশন টেস্ট। ট্রান্সইলুমিনেশন টেস্ট হচ্ছে যদি স্মল কোনো সোয়েলিং হয় তখন হচ্ছে আমরা নজেল, মানে যে চোঙ্গা আকৃতির একটা বিশেষ যন্ত্র লাগে, সেটা নাও লাগতে পারে। আমরা হচ্ছে যে সোয়েলিংটা, একটা আমাদের টর্চ বা লাইট সোর্স লাগবে, একটা ডিম এনভায়রনমেন্ট লাগবে। ব্রাইট লাইটে সাধারণত দেখা হয় না, অন্তত টিচারকে বলতে হবে যে স্যার আমার একটা ডিম এনভায়রনমেন্ট লাগবে, ডিম লাইটেড এনভায়রনমেন্ট। যদি তারপর টিচার বলে যে করো, তো হচ্ছে আমরা যে দেখে নেব যে টর্চটা টর্চটা জ্বলতেছে কিনা, এবং সেটা হচ্ছে যে কোনো এক পাশে সোয়েলিংয়ের মার্জিনটা লোকেট করে যে কোনো এক পাশে সেটা হচ্ছে আমি টর্চটা জ্বালাবো, এবং অপর পাশটা ফিল করব যে অপর পাশে কোনো রেড গ্লো অ্যাপিয়ারেন্স আসতেছে কিনা। একদিকেও করা যেতে পারে, অথবা হচ্ছে আমি আরেক দিকেও করতে পারি। এই দিকে কোনো রেড গ্লো অ্যাপিয়ারেন্স আসতেছে কিনা। এছাড়াও যদি কোনো লার্জ সোয়েলিং হয় তাহলে হচ্ছে আমরা একটা নজেল ইউজ করতে পারি। যদিও আমার হাতে এখন কোনো নজেল নেই, ধরে নিয়ে যাক এটা একটা নজেল। এই নজেল দিয়ে আমি হচ্ছে এই এক্সামিনেশনটা করব। নজেলটা কখনো হচ্ছে অপোজিট সাইডে রাখতে হয় না, নজেলটা সবসময় রাইট অ্যাঙ্গেল দিকে রাখতে হয়। আমি দেখাচ্ছি যে ধরি আমি এই দিক থেকে হচ্ছে লাইট সোর্সটা দিতেছি, সুতরাং আমার নজেলটা থাকবে রাইট অ্যাঙ্গেল, মানে এই দিকে, এইভাবে। আবার যদি আমি এটা এদিক থেকে করি
এদিক থেকে করি তাহলে হচ্ছে আমার এটা থাকবে আবার রাইট অ্যাঙ্গেল, মানে লাইট সোর্সের লাইট অ্যাঙ্গেলে সবসময় রাখতে হবে এবং এটা দিয়ে দেখতে হবে যে হচ্ছে রেডগুলো কোনো অ্যাপিয়ারেন্স আসতেছে কিনা। এটা হচ্ছে ট্রান্সইলুমিনেশন টেস্ট। এছাড়াও হচ্ছে কিছু আরেকটা বিশেষ টেস্ট আছে যেটাকে বলা হয় ইনডেন্টেশন টেস্ট। ইনডেন্টেশন টেস্ট করার জন্য হচ্ছে আমাদের নর্মালি ওইটাকে ফিক্সড করে নিতে হবে, যেটা আমি একটু আগে করেছিলাম, এবং যে একটা ফিঙ্গার পাল্প সেটা হচ্ছে এখানে ইনসার্ট করতে হবে। সাধারণত বলা হয় যে 30 সেকেন্ডস রাখতে হয়, কিন্তু আমরা যদি 10 সেকেন্ড রাখি তাহলে দেখা যায় যে এটার পরে যখন আমি উঠিয়ে নিব তখন যদি এই জায়গাটা একটু গর্ত থাকে সেটাকে বলা হয় যে সফট টিস্যু ইনডেন্টেশন টেস্ট পজিটিভ। এছাড়াও আরেক ধরনের ইনডেন্টেশন টেস্ট আছে যেটাকে বলা হয় বনি ইনডেন্টেশন টেস্ট। সেটা হচ্ছে যে সোয়েলিংটা আমাকে একটু সরিয়ে নিতে হবে, সরিয়ে নেওয়ার পরে এর নিচে যে বোনসটা পাওয়া যাবে সেই বোনসের মধ্যে আমার প্রেস করতে হবে, সেটাও 30 সেকেন্ডস আইডিয়ালি, এবং আমি 10 সেকেন্ড ধরে রাখতে পারি যদি আমার সময়ের কোনো স্বল্পতা থাকে, এবং উঠিয়ে নেওয়ার পর যদি সেখানে গর্ত থাকে সেটাকে বলা হয় বনি ইনডেন্টেশন টেস্ট পজিটিভ। সারফেস যে ইনডেন্টেশন টেস্ট সেটা পজিটিভ হবে হচ্ছে বোথ ডার্ময়েড সিস্ট এবং সিবাসিয়াস সিস্টে, কিন্তু যে বনি ইনডেন্টেশন টেস্ট সেটা অনলি হচ্ছে ডার্ময়েড সিস্টে পজিটিভ হবে। এটা একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর ফ্রম সিবাসিয়াস সিস্ট টু ডার্ময়েড সিস্ট। এরপরে যে টেস্টটা আমরা দেখতে যাইতেছি সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি টেস্ট। কম্প্রেসিবিলিটি এবং রিডিউসিবিলিটি একসাথেই দেখা হয় সাধারণত। এর মধ্যে যে বেসিক পাথরটা হচ্ছে যে সোয়েলিংটা আমি লোকেট করেছিলাম, সেই সোয়েলিংটা হচ্ছে আমি ফিঙ্গার পাল্প দিয়ে রিডিউস করার জন্য এখানে চাপ দিব। চাপ দিয়ে 30 সেকেন্ডস আমি এটা ধরে রাখবো। আমি 30 সেকেন্ড রাখতেছি না, 30 সেকেন্ডস পরে যদি আমি যে প্রেশারটা দিয়েছিলাম সেই প্রেশারটা যদি আমি উইথড্র করে ফেলি, সেই সোয়েলিংটা যদি ফিরে আসে এবং আমি হাতে ফিল করতেছিলাম যে সোয়েলিংটা রিডিউস হয়েছে এবং এখন প্রেশার এক্সার্ট করার ফলে যে সোয়েলিংটা ফিরে আসে সেটাকে বলা হয় কম্প্রেসিবল সোয়েলিং বা কম্প্রেসিবিলিটি টেস্ট পজিটিভ। কিন্তু যদি সেটা ফিরে না আসে তখন হচ্ছে আমরা রিডিউসিবল বলি। রিডিউসিবল সাধারণত পজিটিভ হয় হচ্ছে হার্নিয়ার ক্ষেত্রে, যেটা হচ্ছে হার্নিয়ার এক্সামিনেশনে আপনারা দেখতে পেরেছিলেন যে রিডিউসিবল সোয়েলিং হচ্ছে হার্নিয়া, আর কম্প্রেসিবল যে সোয়েলিং সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সোয়েলিং হেমানজিওমা। হেমানজিওমা ছাড়াও আরও কিছু কম্প্রেসিবল সোয়েলিং আছে, যেমন হচ্ছে মেনিঙ্গোসিল হতে পারে, আর পার্শিয়ালি সিস্টিক হাইড্রোমাকে বলা হয় যে পার্শিয়ালি কম্প্রেসিবল একটা সোয়েলিং। যদিও পরীক্ষায় দুইটা বলতে পারলেই হয়, হেমানজিওমা এবং মেনিঙ্গোসিল। এরপরের যে টেস্টটা সেটা হচ্ছে ফিক্সিটি। ফিক্সিটি হচ্ছে দুইটার ক্ষেত্রে দেখা হয়, একটা হচ্ছে স্কিনের ক্ষেত্রে, একটা হচ্ছে আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ফিক্স কিনা। স্কিনের ক্ষেত্রে ফিক্সিটি দেখা হতে পারে হচ্ছে এভাবে, জাস্ট পিঞ্চিং করে সোয়েলিংটার ওপরে যে স্কিনটা আছে, আমি দেখতেছি যে স্কিন এটা হচ্ছে পিঞ্চ করতে পারতেছি, এই যে স্কিনটা পিঞ্চ হইতেছে এখান থেকে, এর মানে হচ্ছে এটা হচ্ছে নট ফিক্স টু দ্য আন্ডারলাইন, মানে নট ফিক্স টু দ্য ওভারলাইন, সোয়েলিংটা স্কিনের সাথে ফিক্স না, এর কারণে হচ্ছে স্কিনটা আমি হাতে পিঞ্চ করে উঠাতে পারতেছি। যদি এটা ফিক্স থাকতো তাহলে হচ্ছে সেটা সিবাসিয়াস সিস্ট বলা যেত, কারণ আমরা সবাই জানি যে সিবাসিয়াস সিস্ট স্কিনের সাথে ফিক্স থাকে। এছাড়াও যে ম্যালিগনেন্ট যে টিউমারগুলো সেগুলো সাধারণত স্কিনের সাথে ফিক্স থাকে। বিনাইনগুলো বলা হয় যে এগুলো হচ্ছে ফ্রি ফ্রম স্কিন এক্সেপ্ট দ্য সিবাসিয়াস সিস্ট। এরপর হচ্ছে স্কিনের সাথে দেখার পরে আমরা দেখি হচ্ছে যে আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে করতেছে কিনা, এটা ফিক্সড আছে কিনা, সেটা দেখার জন্য আমাকে হচ্ছে এই যে কম্পার্টমেন্টে সোয়েলিংটা আছে সেই কম্পার্টমেন্টে যে মাসেলগুলো আছে সেগুলো একটু টট করতে হবে। যেমন আমি মামাকে বলবো, মামা দুই কাঁধে কোমরে হাতটা দিয়ে একটু মাসেলটা শক্ত করে। এরপর যে সোয়েলিংটা আমি দেখবো সেই সোয়েলিংটা আমি মুভ করাবো উইথ দ্য হেল্প অফ থাম্ব অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার। যদি এটা মুভেবল হয় তার মানে এটা ফিক্স না। এটা হচ্ছে যে কোনো বডির যে কোনো কম্পার্টমেন্টের ক্ষেত্রে সত্য। যদি হচ্ছে এটা এই কম্পার্টমেন্টের মাসেলের সাথে এই কম্পার্টমেন্টে কোনো সোয়েলিং থাকতো তখন আমি মামাকে বলতাম যে আপনি একটু হাতটা করেন, আমার এই হাতের উপর চাপ দেন, এই যে মাসেলটা টট হলো সেটাই সোয়েলিংটা ধরে আমি দেখতাম যে হচ্ছে সেই মুভেবল কিনা। যদি এটা মুভেবল না হয় তাহলে হচ্ছে বলা যেতে পারে এটা ফ্রি ফ্রম আন্ডারলাইন স্ট্রাকচার। আর যদি মুভেবল যদি মাসেলটা টট করার পরে সেই সোয়েলিংটা যদি মুভেবল হয় তার মানে সেটা হচ্ছে আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে সে ফিক্স না। আর যদি মুভেবল না হয় তাহলে বলা যেতে পারে যে ফিক্স টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচার। আমরা হচ্ছে কনসিস্টেন্সিতে দেখতেছিলাম যে সিস্টিক হলে হচ্ছে 3টা স্পেশাল ইনভেস্টিগেশন করা হয়েছিল।
সেটা ছিল হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট, ট্রান্স ইলুমিনেশন টেস্ট অ্যান্ড ইনডেন্টেশন টেস্ট। এছাড়াও যদি আমরা সফট ইনকনসিস্টেন্সি কোনো সোয়েলিং পাই সেটা হচ্ছে লাইপোমার দিকে ইন্ডিকেট করে। সুতরাং হচ্ছে আমাকে লাইপোমার যে কার্ডিনাল ফিচারের বোঝার জন্য আর একটা সাইন দেখা হয়, সেই স্পেশাল টেস্টটা করতে হবে যাকে বলা হয় স্লিপিং সাইন। স্লিপিং সাইন দেখার জন্য আমাকে হচ্ছে প্রথমে মার্জিনটা লোকেট করতে হবে, এরপর যে তার যে কোনো একদিকের আউটার 1/3, সোয়েলিংয়ের ওপরে না, আমি আবার বলছি যে আউটার 1/3টা ইন্ডিকেট করে সেই জায়গায় প্রেস করতে হবে। প্রেস করলে দেখা গেল সোয়েলিংটা সরে গেছে, এটাকে বলা হয়েছে স্লিপিং সাইন। তার এই যে এসটা আমার হাতের ফিঙ্গার টিপসে আমি পারফেক্ট করতে পারতেছি। আমি আবার দেখাচ্ছি, প্রথমে হচ্ছে আমি মার্জিনটা লোকেট করলাম, তারপর আমি আউটার 1/3 আঙুলটা রেখে প্রেস করলেই সেটা হচ্ছে আমার হাতের নিচ থেকে স্লিপ করে চলে গেল, এটাকে বলা হয় স্লিপিং সাইন পজিটিভ। স্লিপিং সাইন যে সোয়েলিংয়ে পজিটিভ থাকে সেটা হচ্ছে আনটিল আদারওয়াইজ প্রুফ ইট ইজ লাইপোমা। বলো, ঠিক আছে। এরপর যে স্পেশাল কিছু ইনভেস্টিগেশন আছে সেগুলো সব ক্ষেত্রে করার দরকার নাই। আমরা যখন পালপেশন করতেছিলাম তখন এখানে সারফেস দেখার সময় হাত দিলেই সেখানে যদি কোনো পালপেশন পাওয়া যেত, মানে কোনো ভিজুয়াল পালসেশন পাওয়া যেত, তাহলে হচ্ছে আমরা হেমানজিওমা ধরতে পারতাম। এখন যদি আমি কোনো পালসেশন পাই হাতে, আমি আবার বলছি যদি শুধুমাত্র কোনো পালসেশন হাতে পাই, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা হচ্ছে থ্রিল চেক করব যে এই জায়গায় কোনো থ্রিল পাওয়া যাইতেছে কিনা। আর যদি আমি এখানে কোনো থ্রিল পাই, মানে পালসেশন পাইতেছি হাতে, তখন হচ্ছে আমরা অসকালটেশন এখানে করব, যে কারণ সেখানে ব্রুই পাওয়া যেতে পারে। এছাড়া এটা করার সাধারণ সোয়েলিংয়ে যদি আমি থ্রিল না পাই, অসকালটেশন করার কোনো দরকার নেই। আমরা হচ্ছে সাধারণত বলা হয় যে যদি কোনো সোয়েলিং পাওয়া যায় তাহলে হচ্ছে লিম্ফ নোড এক্সামিনেশন করতে হয়। যদি হেড নেক রিজনে কোনো সোয়েলিং থাকে তাহলে হচ্ছে আমাদের সার্ভাইকাল লিম্ফ নোড মাস্ট করতে হবে। যদি অ্যাবভ দ্য আম্বিলিকাস কোনো সোয়েলিং থাকে তাহলে হচ্ছে আমাদের অ্যাক্সিলারি যে লিম্ফ নোডগুলো এক্সামিনেশন করতে হবে। আর যদি বিলো দ্য আম্বিলিকাস কোনো সোয়েলিং থাকে তাহলে হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিম্ফ নোডটা দেখতে হবে। ওকে, এক্সামিনেশনের পরে আমাদের যে পার্টটা থাকে সেটা হচ্ছে ডায়াগনোসিস বলতে হয়। ডায়াগনোসিস এখানে হচ্ছে সাধারণত যে ফাইন্ডিংগুলো আমরা পাই সেগুলো বলতে হয়। আমি এখানে যেগুলো পেয়েছিলাম সেখানে ছিল যে ওভারলাইং স্কিনটা ফ্রি ছিল, তার স্লিপিং সাইন পজিটিভ ছিল, সারফেসটা লোবিউলেটেড ছিল। সুতরাং মাই ডায়াগনোসিস বা মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ লাইপোমা। এখন হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হতে পারে? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে সিভাসিয়াস সিস্ট হতে পারে বা ফাইব্রোমা হতে পারে। সেগুলোর সাথে ডিফারেন্সিয়েশন করার জন্য যে পয়েন্টগুলো আমার আসবে সেগুলো হচ্ছে যে সিভাসিয়াস সিস্টে সাধারণত যে পাংটাম থাকে এখানে কোনো পাংটাম ছিল না। সিভাসিয়াস সিস্টে হচ্ছে ওভারলাইং যে স্কিনটা থাকে সেটা হচ্ছে ফিক্স থাকে, এখানে হচ্ছে ওভারলাইং স্কিনটা ফ্রি ছিল। আর ফাইব্রোমার সাথে ডিফারেন্সিয়েশন করা যেতে পারে যে ফাইব্রোমা হচ্ছে কনসিস্টেন্সটা ফার্ম থাকে, আর হচ্ছে এখানে কনসিস্টেন্সটা আমি সফট পেয়েছিলাম। এছাড়াও যে আমরা সোয়েলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে ডায়াগনোসিস বলার ক্ষেত্রে কিছু পয়েন্ট বলতে হয়, যেমন হচ্ছে যে ডার্ময়েড সিস্ট আমরা যখন বলবো তখন হচ্ছে আমার ইনডেন্টেশন টেস্টটা বলতে হবে যে এটা হচ্ছে শুধুমাত্র এই ক্ষেত্রে পজিটিভ। তাছাড়া সারফেস যে মানে বনি ইনডেন্টেশনটা হচ্ছে এই ডার্ময়েড সিস্টের ক্ষেত্রে পজিটিভ এবং বোথ সারফেস ইনডেন্টেশন এবং বনি ইনডেন্টেশন। কিন্তু যে সিভাসিয়াস সিস্ট সেখানে শুধু সারফেস ইনডেন্টেশনটা পজিটিভ, বনি ইনডেন্টেশনটা সেক্ষেত্রে পজিটিভ হয় না। এতক্ষণ ধরে আমাদের এক্সামিনেশন প্রসিডিওরগুলো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা যথাসাধ্য সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের মনে হয় যে আমাদের এক্সামিনেশন প্রসিডিওর কোথাও কোনো ভুল হয়েছে তো অবশ্যই প্লিজ দয়া করে আমাদের ধরিয়ে দিন, কেননা আমাদেরও এগুলো ইম্প্রোভাইজেশন করার অনেক জায়গা আছে, সেগুলো আমাদের উন্নতি হবে এবং পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো আমরা শুধরিয়ে দিতে পারবো। সকলকে ধন্যবাদ।